জ্বালানি তেলের ক্রয় সীমা বেঁধে দিল সরকার। মোটরসাইকেল দিনে 2 লিটার, প্রাইভেট কার 10 আর দূরপাল্লার পরিবহন পাবে সর্বোচ্চ 220 লিটার। দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রী। আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা। তেহরানে বেসামরিক স্থাপনায় তেল আবিবের বোমা বর্ষণ। সরকারের সর্বস্তরে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বিএনপির ইফতারে বললেন প্রধানমন্ত্রী। দলের নতুন এমপিদের কর্মশালা উদ্বোধন। এবং জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে আইনজীবী স্বামী গ্রেপ্তার। নওগাঁয় স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। অবশেষে জ্বালানি তেল কেনার পরিমাণ নির্দিষ্ট করে দিল সরকার। এখন থেকে দিনে একটি মোটরসাইকেল তেল নিতে পারবে 2 লিটার। এছাড়া প্রাইভেট কার 10 লিটার আর দূরপাল্লার পরিবহন দিনে পাবে সর্বোচ্চ 220 লিটার তেল। এদিকে জ্বালানি সংকটের শঙ্কায় ঢাকার ফিলিং স্টেশনগুলোতে তেল নেয়ার হিড়িক পড়েছে। তবে মজুত না করে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। পাশাপাশি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের শঙ্কায় বিশ্ববাজার, যার প্রভাবে আতঙ্কিত বাংলাদেশের গ্রাহকরাও। তেল কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন পেট্রোল পাম্পগুলোতে। বৃহস্পতিবার রাত থেকে নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য তৈরি হয় লম্বা লাইন। গ্রাহকরা বলছেন তেল সংকট কিংবা দাম বৃদ্ধির শঙ্কায় তেল সংগ্রহ করছেন তারা। এমন অবস্থায় শুক্রবার বিকেলে কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় পাম্পে তেল কেনাবেচার চিত্র ঘুরে ঘুরে দেখেন তিনি। পরামর্শ দেন প্রয়োজনের বেশি তেল না কেনার। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকট এড়াতে রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করবে সরকার। যে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার মতো কারণ নেই। আমি গণমাধ্যমের সহায়তা চাচ্ছি, তারাও যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির কথা জানিয়ে দেশে দাম সমন্বয়েরও ইঙ্গিত দেন জ্বালানি প্রতিমন্ত্রী। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এদিকে যানবাহনের জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এতে বলা হয় একটি মোটরসাইকেল একদিনে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার তেল নিতে পারবে। এছাড়া মাইক্রোবাস 20 থেকে 25 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবে। সাজিদ আরাফাত, এখন ঢাকা। এদিকে ইরান যুদ্ধের অজুহাতে বাসে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রেখেছে বেশ কিছু পরিবহন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভবিষ্যতে ভাড়ার হার পুনর্নির্ধারণ হতে পারে এমন অঘোষিত আশঙ্কায় টিকিট আটকে রাখার মূল কারণ। রাজু আহমেদের প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরে আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে চান সবাই। তাই প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বাড়ি ফেরার জন্য বাসের আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে ঈদযাত্রার টিকিটে। গত 3 মার্চ থেকে বিক্রি শুরু হলেও চতুর্থ দিনে এসে তেল সংকটের অজুহাতে একাধিক কাউন্টার বন্ধ থাকায় কাঙ্ক্ষিত টিকিট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের। টিকিট তো ছাড়ছে তো 2 দিন হলো, কিন্তু টিকিট এখনই বুক হয়ে গেছে। কিভাবে সম্ভব এটা বুঝতে পারছি না। যদিও বা তেলের সংকট আছে, এটা হয়তো থাকবে না। তেলের সংকটে কি অগ্রিম আপনার বিক্রি করবে না, দেখা পরে সিন্ডিকেট করবে, এগুলা তো বোঝা যাচ্ছে না।
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে তেল আমদানি ব্যাহতের শঙ্কায় অনেকে সাময়িক স্থগিত রেখেছে টিকিট বিক্রি। তাদের দাবি, ভাড়ার হার পুনর্নির্ধারণ হতে পারে এমন অঘোষিত আশঙ্কাই টিকিট আটকে রাখার মূল কারণ। তেলের সংকট দেখা দিচ্ছে সব পাম্পে। মনে করেন যে হয়তো বা 15 দিন ঠিক মতো চালাইলে 15 দিন চলতে পারবে। যাত্রী যদি না পাঠাতে পারি, যাত্রী তো এসে গাড়িগুলো ভাঙচুর করবে, তেল তো নেই, পানি দিয়ে তো আর চলতে পারবে না। এই যুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশের তেল ব্যবসায়ীরা তারা দেশকে জিম্মি করে তাদের আখের গোছানোর জন্য এরা আমাদেরকে তেল দিচ্ছে না। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কৃত্রিম তেল সংকট তৈরি করে বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে দ্রুত সরকারি তদারকির তাগিদ যাত্রীদের। রাজু আহমেদ, এখন, ঢাকা। ইসরায়েলের বেন গুরিয়ানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতারের আল উদেইদ ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির ব্যবহারের জন্য বানানো একটি ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। অন্যদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রথমে উদ্যোগ নেয়ার আহ্বান তেহরানের প্রেসিডেন্টের। অর্ণব প্রসাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইরান যুদ্ধ উত্তেজনায় টানা 7 দিন ধরে পুড়ছে মধ্যপ্রাচ্য। শুক্রবার ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠছে তেহরানের চারপাশ। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। 72 ঘন্টায় 30টি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার পাশাপাশি 2 শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। এদিকে পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলের তেল আবিব এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইস্পাহানে ইসরায়েলের একটি হেরন ড্রোন ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে দোহা। ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও জর্ডানও। এমন পরিস্থিতিতে যুদ্ধ কেবল শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। Our munition status only increases as our advantage increases. Our capabilities, we have only just begun to fight and fight decisively. জবাবে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। অন্যদিকে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রথমে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ উত্তেজনার মধ্যে ইরানে থাকা দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আজারবাইজান। আর ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। শুধু ইসরায়েল নয়, হিজবুল্লাহকে নির্মূলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে দেশটিতে প্রাণহানির সংখ্যা 100 ছাড়িয়েছে। অর্ণব প্রসাদ, এখন, বিশ্ব। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ইফতারে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যরা অংশ নেন। We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance.
প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের জন্য কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুদিনের এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মশালা জাতিকে প্রাণবন্ত সংসদ উপহার দিতে সহায়তা করবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন জাওদ মাহমুদ। আগামী 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের জন্য কর্মশালার আয়োজন করে বিএনপি। সকাল 10:30টায় দুদিনের এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের আগেই কর্মশালায় অংশ নিতে গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। দিনে 2টি সেশনে করা হয় কর্মশালা। সকালে অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সংসদীয় কার্যক্রম মন্ত্রণালয় পরিচালনা করতে কৌশলগত ভূমিকা, বিল, বাজেট, সংসদে স্থায়ী কমিটির কার্যক্রম সহ নানা বিষয়ে ধারণা দেওয়া হয় সংসদ সদস্যদের। পরের সেশনে কর্মশালায় অংশ নেন ঢাকা, রাজশাহী, রংপুর সহ 4 বিভাগের সংসদ সদস্যরা। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও সংসদীয় রেওয়াজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কর্মশালার মধ্য দিয়ে বিএনপির সংসদ সদস্যরা গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করে জাতীয় সংসদে শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা কি প্র্যাকটিস করছি, কিভাবে আমরা এস্টাবলিশ করব আমাদের সংসদীয় কালচার, বাংলাদেশের তো অবশ্যই এটা আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এ সময় বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাবের বিধান নেই বলে জানান তিনি। যেটা আমরা না বললে পারতাম সেটা আমরা অফার করেছি বিরোধী দলকে। ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয় না, প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের 2-1 বক্তব্য যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জনেই প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। কেউ অন্যায় করে পার পেয়ে যাবে সেই সুযোগ দেওয়া হবে না। 24 প্রশ্নে কারোর সঙ্গে আপোষ হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন জামায়াত আমির। বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই অন্তর্বর্তী সরকার গঠন এবং 2026-এর জাতীয় নির্বাচন হয়েছে। জীবন দিয়ে হলেও এই অভ্যুত্থান রক্ষা করতে হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 50টির বেশি আসনে 11 দলীয় জোটের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। বহু ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা 24 পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং যেই 24 মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না কাউকে। জামালপুর শহরের দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তের কারণে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল তাদের মধ্যে। পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন তাহমিনা আক্তার তানিয়া। পরে গভীর রাতে তার মৃত্যুর খবর পান স্বজনেরা। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রাত 1:30টার দিকে বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকালে খাটের উপর দগ্ধ অবস্থায় তানিয়ার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী হোসাইন মোহাম্মদ তাইফুলকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও 2 বছরের কন্যা সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে উপজেলার বলরাম চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জয় সরকার, তার স্ত্রী দৃষ্টি রানী সরকার এবং তাদের 2 বছরের মেয়ে জেনি। পরিবার ও স্থানীয়রা জানান, জয় দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন, এ কারণে পারিবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় তার স্ত্রী সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দৃষ্টি রানী সরকারকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। শুক্রবার ছুটির দিনে বইমেলায় নানা আয়োজনে শিশু প্রহর অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় বইমেলা শুরু হওয়ায় এই আয়োজনে ছিল শিশুদের আনন্দঘন উপস্থিতি। সন্তানদের পাশাপাশি আনন্দ উপভোগ করেছেন অভিভাবকেরাও। শিশু প্রহরে ছিল পাপেট শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নানা খেলাধুলার আয়োজন। আমি ফুল পাখির ছবি আঁকতে পারি। আমার মেলায় এসে খুব ভালো লাগছে। আমি মানুষের ছবি আঁকাচ্ছি। আমি হলো বন্ধুদের সাথে আগে খেললাম, খুব ভালো লাগছে। ওর অনেক উৎসাহ বইমেলায় আসায়, প্রতিবারই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে আসার। আর আজকে মানে এই রোজার মধ্যেও সময় করে নিয়ে আসছি বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে, ছবি তুলছে। এখনো বই কেনা শুরু করিনি। পৃথিবীটাকে যদি সুন্দর করতে চাই আমরা, তাহলে অবশ্যই প্রথমে শিশুর মনটাকে পরিশুদ্ধ করতে হবে। সেই চিন্তা থেকে আমি শিশুদের জন্য লেখার চেষ্টা করি আর কি। ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা বিক্রেতার ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। বাহারি রং আর হাল ফ্যাশনের পোশাক খুঁজছেন ক্রেতারা। রাজধানীর পল্টন চায়না টাউনে আছেন হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, কোন ধরনের পোশাকের বেশি আগ্রহ রয়েছে ক্রেতাদের এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। আমরা পল্টন চায়না টাউনে সকাল থেকে দেখছি যে বিভিন্ন মার্কেটের মতো আজকে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসেছেন এবং প্রত্যেকে বলছেন আসলে বাংলাদেশে যেসব ব্র্যান্ড রয়েছে সেগুলোতে কিন্তু ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এর বাইরে আসলে যেসব বিশেষ করে নারীদের পোশাক যেগুলো সেগুলোতে কিন্তু বিদেশি কিছু ব্র্যান্ডের ক্রেতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভারত এবং পাকিস্তানি যেসব থ্রি পিস সহ লেহেঙ্গা বা অন্যান্য যেসব নারীদের পোশাক রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা অনেকটা বেশি। তবে শিশুদের এবং পুরুষদের যেসব পোশাক কিংবা জুতো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি ব্র্যান্ডের দোকানগুলোতে বিক্রি হচ্ছে এবং ঈদের যেহেতু আজকে শেষ আর আরেকটি শুক্রবার থাকবে, অর্থাৎ ছুটির দিন থাকবে, সেই কারণেই আজকে ছুটির দিন, সরকারি ছুটির দিনের ফলে কিন্তু সারাদিনেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে এবং আজকে এখানে বিক্রেতারা বলছেন যে আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে যে দাম সেটি কিন্তু তারা বেশি নিচ্ছেন, ক্রেতারা অভিযোগ করছেন। তবে বিক্রেতারা বলছেন যে বাংলাদেশের সাথে সামঞ্জস্য করে আসলে তারা দাম নির্ধারণ করেছেন এবং বেচা বিক্রিও আসলে যথেষ্ট পরিমাণ হচ্ছে বলে তারা এখানে বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ঈদ কেনাকাটা সবশেষ খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। ঈদকে কেন্দ্র করে খুলনায় ভিড় জমতে শুরু করেছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। এবার নানা কারণে দেশে তৈরি প্রসাধনীর দিকে ঝুঁকছেন ক্রেতারা। ঈদে প্রসাধনী বিক্রিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন পরিবেশকেরাও। বিস্তারিত জানাচ্ছেন রামিম চৌধুরী। ঈদের সাজ মানেই নারীদের হাতে মেহেদির ছোঁয়া। নতুন পোশাকের সাথে তাল মিলিয়ে ফেসওয়াশ, শ্যাম্পু, ক্রিম, ফেস প্যাক, বডি লোশন সহ বিভিন্ন প্রসাধনীর ব্যবহার তাদের আরও আকর্ষণীয় করে তোলে, যার কারণে ঈদের আগে বাড়ে এসব পণ্যের চাহিদা। তাই নানা প্রসাধনী সামগ্রী কিনতে নারীরা ছুটছেন বিভিন্ন মার্কেটে। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আপনার বিদেশি যে কোনো ব্র্যান্ডকেই ভরসা করতাম, কিন্তু এখন আর কি আমরা দেশি ব্র্যান্ডগুলো আস্তে আস্তে আসলে ভালো করতেছে। মেহেদির জন্য আমরা মমতাজকে প্রেফার করি। দাম তুলনামূলক কম এবং মান ভালো হওয়ায় ক্রেতাদের মাঝে চাহিদা বেড়েছে দেশীয় প্রসাধনীর। আমাদের দেশি যে প্রোডাক্টগুলো তার মধ্যে মনে করেন যে মমতাজ আছে, আমরা এই প্রোডাক্টগুলো বেচে অনেক স্যাটিসফাইড। ঈদের সময় পার্লারের আইটেমটাই বেশি চলে, সেক্ষেত্রে মমতাজের আইটেমগুলো আমাদের বেশি চলে। মমতাজ কোম্পানির পরিবেশক জানান, প্রথম 10 রোজাতে খুলনায় মেহেদি বিক্রি হয়েছে 1 লাখ টিউবের বেশি। দাম যেরকম রিজনেবল এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট
ওরা দিন দিন প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো বের করতেছে। জেলায় প্রায় 6 শতাধিক প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। মান ভালো থাকলে দেশীয় পণ্য এবার হয়ে উঠবে সকলের আস্থার জায়গা, এমনটাই মনে করছেন ক্রেতারা। রামিম চৌধুরী, এখন খুলনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানির বাজারে অস্থিতিশীলতার শঙ্কায় ভারতকে রাশিয়ার তেল কেনার বিষয়ে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। 30 দিনের জন্য অস্থায়ী এই ছাড়ের ঘোষণা দেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি। এই ঘোষণা দিয়েছেন, তবে এতে মস্কোর বড় ধরনের আর্থিক সুবিধা লাভের সুযোগ নেই, কারণ এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউস পরিদর্শন করেছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার অধিনায়ক। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউস পরিদর্শন করেছেন। মেসির নেতৃত্বে প্রথমবার মেজর লিগ সকার জিতেছে ইন্টার মায়ামি, তাই মেসি ও তার পুরো দলকে হোয়াইট হাউসে সংবর্ধনা দিতে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পকে নিজের সই করা একটি গোলাপি বল উপহার দেন মেসি। এছাড়া ইন্টার মায়ামি কোচ হেভিয়ার মাস্টেরানোর কাছ থেকে মায়ামির জার্সি উপহার পান ডোনাল্ড ট্রাম্প। এর আগেও হোয়াইট হাউস আমন্ত্রণে পেয়েছিলেন মেসি, তবে সময় ও ব্যস্ততার কারণে তখন তার যাওয়া হয়ে ওঠেনি। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/echontv।